স্বাগত নিউজ 24 এর রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। বাংলাদেশের চেয়েও সিঙ্গাপুরে বেশি সংখ্যক বাংলাদেশি করোনা আক্রান্ত। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৬,৩৯৩ জন বাংলাদেশি কোভিড-19 পজিটিভ হয়েছেন। প্রবাসীদের বক্তব্য অনুযায়ী গণরুমে থাকার কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে দ্রুত সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। তবে স্থানীয় হাই কমিশনার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, অর্থনীতি শক্তিশালী হওয়ায় এখন পর্যন্ত সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো চাপ নেই। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দেশের বাইরে বাংলাদেশি আক্রান্তের হার সবচেয়ে বেশি সিঙ্গাপুরে, এমনকি তা বাংলাদেশের চেয়েও বেশি। সোমবার পর্যন্ত যেখানে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫,৯১৩ জন, সেখানে শুধু সিঙ্গাপুরেই প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ৬,৩৯৩ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাজারের উপরে। তবে সিঙ্গাপুরে এই ভাইরাসে মৃতের তালিকায় নেই কোনো বাংলাদেশির নাম। প্রবাসীরা বলছেন, গণরুমে থাকার কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে কোভিড-19। সিঙ্গাপুর সরকার এইসব বাংলাদেশিদের খাবার ও চিকিৎসার ভার বহন করলেও কারো কারো অভিযোগ স্থানীয় বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। একটা রুমের মধ্যে দেখা গেল যে 10 থেকে 12 জন, কোনো কোনো ডরমিটরিতে এক রুমে 16 জন পর্যন্ত থাকে। আমরা আমাদের হাই কমিশন থেকে এখন পর্যন্ত ওই রকমভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। মাঝে মাঝে ওনাদের একটা ফেসবুক পেজ আছে, নামে মাত্র ফেসবুক পেজে জাস্ট ওনারা কয়েকটা বিজ্ঞপ্তি দিয়েই ওনারা জাস্ট খুশি। কিছু শ্রমিকের ওয়ার্ক পাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে তাদের পারমিট 2 মাসের অটোমেটিক রিনিউয়াল করে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো যদিও আমাদেরকে একটা নিশ্চয়তা দিচ্ছে, কিন্তু আমরা আসলে মানসিকভাবে ভালো নেই। আমরা না পারছি এখানে ভালো থাকতে, আমরা না বলতে পারছি যে আমরা দেশে গিয়ে ভালো থাকবো। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানান, বাংলাদেশিদের ভেঙে না পড়ার জন্য নানাভাবে আশ্বস্ত করছেন তারা। আর দেশে ফেরত পাঠানোর ব্যাপারেও আপাতত চাপ নেই সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে। তারা যেন এই ঘাবড়ে না যায়, কারণ তাদের মধ্যে অধিকাংশই হয় তাদের কোনো সিমটম নাই অথবা খুব সামান্য সিমটম আছে। আমাদের শ্রমিকরা যেখানে কাজ করে কনস্ট্রাকশন সেক্টরে, সার্কিট ব্রেকার শেষ হয়ে গেলে আবার কনস্ট্রাকশন কাজ শুরু হয়ে যাবে। কাজের দিক থেকে ওরকম মিডল ইস্টের মতো কোনো পরিস্থিতি হবে বলে মনে করি না। সিঙ্গাপুরে রবিবার পর্যন্ত মোট আক্রান্ত 14,423 জনের মধ্যে বাংলাদেশির সংখ্যাই শতকরা 44%। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 12 জন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে একদিন আরও 7 জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 152 জন। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আরও 497 জনের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে 5,913। হাসপাতালে থাকা রোগীদের মধ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 9 জন। এ পর্যন্ত মোট 131 জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এসব তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এতে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর ছাড়া বাকি 60 জেলায় করোনা রোগী পাওয়া গেছে। গত 24 ঘন্টায় 3,812 জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে 50,401 জনকে। আমাদের গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 500-র কাছাকাছি 497 জন, এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 5,913 জন। আমরা যে নমুনাগুলো পরীক্ষা করেছিলাম গত 24 ঘন্টায় তা হলো 3,812টি, এবং এ পর্যন্ত যে নমুনা পরীক্ষা করা হয়েছে তার সংখ্যা 50,401টি। গত 24 ঘন্টায় আরো 7 জন মৃত্যুবরণ করেছেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে, এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 152 জন। এদিকে যুক্তরাষ্ট্রে মরণঘাতী করোনা ভাইরাসে মারা গেছেন আরও 2 জন প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 201 জনে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও করোনা আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে মারা গেছেন 38 জন। আক্রান্ত প্রায় 1,700 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে শুক্রবার মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি 2 জনই নিউ ইয়র্কের বাসিন্দা।
এদের মধ্যে একজন 46 বছর বয়সী জিয়াউল আহসান কর্মরত ছিলেন নিউ ইয়র্কের পুলিশ ট্রাফিক বিভাগের সুপারভাইজার হিসেবে। অপরজন জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খানের বাবা মাওলানা আব্দুল নূর খান। এদিকে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশি মার্কিন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ চৌধুরীকে বিরল সম্মাননা দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশির মোট সংখ্যা 201। এর মধ্যে 185 জনই নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। অন্যদিকে ব্রিটেনে করোনা চিকিৎসায় নিয়োজিত থেকে আক্রান্ত হলেন বাঙালি নার্স ইজমি আহমেদ। করোনা মহামারীর প্রথম থেকে বার্মিংহামের হার্টল্যান্ডে হাসপাতালে নিয়মিত নার্স হিসেবে কর্মরত ছিলেন ইজমি আহমেদ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি মৃত ও আক্রান্তের সংখ্যা। দূতাবাসের তথ্য অনুযায়ী 1700-র মতো বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 38 জন। কুয়েতেও মোট আক্রান্ত 3075 জন, এর মধ্যে 267 জন বাংলাদেশি, মারা গেছেন 5 জন। অন্যদিকে কাতারে 10 জনের মধ্যে 3 জন বাংলাদেশি মারা গেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সেভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বিশ্বজুড়ে 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ গেছে প্রায় 3800 মানুষের। গেল এক মাসে দিনের হিসেবে এটি সর্বনিম্ন সংখ্যা। মোট প্রাণহানি এখন 2,08,000-এর বেশি, আক্রান্ত ছাড়িয়েছে 30,22,000। তবে যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে মৃত্যুর ধারা। 24 ঘন্টায় মারা গেছেন 466 জনেরও বেশি মানুষ, নতুন আক্রান্ত 26,000। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 55,000। পরিস্থিতি উন্নতি হয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামে। এশিয়ার দেশের মধ্যে সংকটময় পরিস্থিতি পার করছে ভারত। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মানব শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের পর ভ্যাকসিন তৈরিতে এবার আশার বার্তা দিল ভারত। আগামী 3 সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটির টিকা উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশটি। রোববার এমন তথ্যই জানিয়েছে ভারতের ভ্যাকসিন ও ওষুধ নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যেই বাজারে আসবে করোনার ভ্যাকসিন। তবে এই দৌড়ে এগিয়ে থাকতে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা শনাক্তের কিট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের অভিযোগকে অপপ্রচার বলেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন না মানায় গণস্বাস্থ্য কেন্দ্রের সংবাদ সম্মেলনে যায়নি অধিদপ্তর। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের কিট তৈরিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর সব ধরনের সহযোগিতা করছে এবং করবেও। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের কিট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র ও সরকারি সংস্থার মধ্যে টানাপোড়েন চলছে। গত শনিবার করোনা ভাইরাসের কিট হস্তান্তরের জন্য অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। সেই অনুষ্ঠানে না যাওয়ার সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আমরা বলেছিলাম যে এই যে কিটটা, এটি কিন্তু অ্যাপ্রুভ কিট না, এটি হচ্ছে এখন একটা ট্রায়াল পর্যায়ের একটা কিট। এটি তো হ্যান্ড ওভার হয় না। এটি যখন পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হবে তখন আপনারা বড় করে অনুষ্ঠান করেন, সেখানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটি তো হয় না, সেজন্য আমরা সেখানে যাই না। ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে, এরকম একটা অবজেকশনেবল কথা কিভাবে উনি বলতে পারলেন? সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায়, গণস্বাস্থ্যকে কিট তৈরিতে সব সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। সকল প্রোটোকল মেনেই গণস্বাস্থ্যের কিট অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়। ওনাদের আমরা যেটা বলছি যে একটা উদ্ভাবন হয়েছে, সেই উদ্ভাবন আন্তর্জাতিক মানসম্পন্নভাবে যেভাবে এটা ভ্যালিডেটেড করতে হয় সেটি করতে হবে। একটা প্রোটোকল ডেভেলপ করতে হবে। সেই প্রোটোকল ডেভেলপ করে বিএমআরসি থেকে ওঠে সেই প্রোটোকলটা অ্যাপ্রুভ করতে হবে এবং আমাদের কমিটির মাধ্যমে সেটি অ্যাপ্রুভ করতে হবে। একই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, করোনা ভাইরাসের পরীক্ষার জন্য পিসিআর টেস্টের কিট পর্যাপ্ত আছে। এই মুহূর্তে র্যাপিড টেস্টে যাওয়ার পরিকল্পনা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু র্যাপিড কিট যেটা আছে এটার অনুমোদন পৃথিবীর কোনো দেশের জন্য দেয়নি। বিশ্বব্যাপী কোনো দেশে কিন্তু এই র্যাপিড কিটের পারমিশন দেওয়া হয়নি অফিসিয়ালি।
কিছু কিছু দেশ দিলেও প্রত্যাহার করে নিয়েছে পরে, তো আমরাও এটা দিতে চাচ্ছি না। কিট নিয়ে অপপ্রচার না চালানোর অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে। এবং অসত্য তথ্য উপস্থাপন করে এই ধরনের অপপ্রচার যেন না চালানো হয়। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। মিডিয়া ঔষধ প্রশাসন চাইলে আইসিডিডিআরবি এবং বিএসএমএমইউ থেকে গণস্বাস্থ্য আবিষ্কৃত কিটটি পরীক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সোমবার রাজধানী গণস্বাস্থ্য হাসপাতালে নিউজ 24-কে তিনি একথা বলেন। তিনি জানান, ভারতে ইতিমধ্যে এই প্রক্রিয়ার কোভিড-19 টেস্টের অনুমোদন দিয়েছে সে দেশের সরকার। আমাদের দেশেও সরকার চাইলে সেই কাজটি করতে পারে। এ নিয়ে সরকারি কোনো প্রতিষ্ঠানকে তিনি হেয় প্রতিপন্ন করেননি বলেও দাবি করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমার সোজা কামনা 2 লাইনের একটা চিঠি, বলি সেটা বিএসএমইউকে হোক অথবা আইসিডিডিআরবিকে হোক, ইডিয়াসকে বলুক যে আপনারা অনুগ্রহ করিয়া গণস্বাস্থ্য দাবিকৃত জিনিসটি পরীক্ষা করিয়া দেখিয়া একটা রিপোর্ট দেন, বাস আমরা খুশি, দেশবাসী খুশি, উনারকে কৃতজ্ঞতা জানাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, করোনার কারণে যারা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না তাদের আপাতত দুশ্চিন্তার কারণ নেই। জানাচ্ছেন শাহালি জয়। করোনা সংক্রমণ রোধ এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সরকার প্রধানের এই ভিডিও কনফারেন্স। উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের তুলনায় উত্তরাঞ্চলের করোনা সংক্রমণ অপেক্ষাকৃত কম। পরিস্থিতির যেন আর অবনতি না ঘটে তা নিশ্চিত করতেও বলেন তিনি। আমরা প্রায় 15,16,190 পিস পিপি সংগ্রহ করেছি। শেখ হাসিনা বলেন, করোনা পরিস্থিতি না বদলালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি আরও দীর্ঘ করার পরিকল্পনা সরকারের। স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না। সেটা আমরা কখন খুলবো? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি এরা এই করোনা ভাইরাস তখন অব্যাহত থাকে। কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলবো, আর বেশি সমাগম যেন না হয়। আর আমি ধন্যবাদ জানাই যে আমাদের যারা ইমাম ওয়াজিন সকলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদে তারা সীমিত আকারে তারাবির নামাজটা পড়বে। করোনা পরিস্থিতির কারণে ব্যাংক ঋণ পুনঃ তফসিল করার কথাও জানান তিনি। যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সব কিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ এই সুদ এখনই নেওয়ার কথা না। আর আপনাদের সাথে এই মিটিংয়ের পরেই আমি আবার অর্থমন্ত্রীর সাথে বসবো, কাজে এই সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে, কাজে সেটা নিয়ে কেউ দুশ্চিন্তায় ভুগবেন না। শেখ হাসিনা বলেন, দুর্যোগের এই সময়েও কৃষিপণ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। সারা দেশে পণ্য পরিবহন অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি। আস্তে আস্তে আমরা চেষ্টা করব, আপনারা যদি নিজেদের সুরক্ষিত রেখে এই সংক্রমণের হার কমাতে পারেন। মৃত্যুর হার গতকালকে 5 জন মারা গেছে, কিন্তু আমরা চাই মৃত্যুর হারও কমুক। আমরা আস্তে আস্তে তাহলে আপনাদের যোগাযোগ, যাতায়াত, পণ্য বিক্রি, পণ্য পরিবহন এবং পণ্য পরিবহনের ব্যাপারে কিন্তু কোনো বাধা নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 2টার পরিবর্তে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপগুলো পূর্বের মতো প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান ও জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না। এ সময় তারা আরও বলেন, রাজধানীতে প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট বা রেস্তোরাঁগুলো মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবে, তবে কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতারির পসরা বসিয়ে ক্রয় বিক্রয় করতে পারবেন না। রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবেন না। ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সংকট মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে। সীমিত পরিসরে পোশাক কারখানা খোলা রাখায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়েই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। সোমবার রাজধানী, নারায়ণগঞ্জ এবং গাজীপুরমুখী যেতে দেখা গেছে হাজারো শ্রমিককে। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।
এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অর্থনীতির চাকা সচল রাখতে করোনা ভাইরাস সংকটেও সোমবার দ্বিতীয় দিনের মতো ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বেশ কয়েকটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই সাভার ও আশুলিয়ায় 2 শতাধিক পোশাক ও বস্ত্র কারখানা চালু করা হয়। কারখানাগুলোই শ্রমিকদের সামাজিক দূরত্ব নিশ্চিত করেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পোশাক শ্রমিক সহ কারখানা কর্তৃপক্ষ। সকালবেলা আমরা যখন ঢুকতেছি তখন আমাদেরকে জীবাণুনাশক স্প্রে করানো হচ্ছে, মেডিসিন দিয়ে হাত ধোয়া দিচ্ছে এবং আমরা পাও ধুচ্ছি। 40টা কল অলরেডি ফিটিং করে তাদেরকে হাত ধোয়ার জন্য অলরেডি দিয়ে দিয়েছি, যারা হাত ধুয়ে প্রত্যেকটা ওয়ার্কার হাত ধুয়ে যেন ফ্যাক্টরিতে ঢুকতে পারে। করোনার হটস্পট হিসেবে চিহ্নিত জেলা নারায়ণগঞ্জেও বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা সীমিত আকারে খোলা হয়েছে। শ্রমিকরাও জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে, পায়ে হেঁটে, কখনো বা 3 চাকার যানবাহনে করে দলে দলে যোগ দিতে দেখা গেছে। এদিকে লকডাউন উপেক্ষা করে গাজীপুরে বেতন ও অতিরিক্ত সময়ে কাজ করানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন 4টি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে পুলিশি লাঠিচার্জে তা ছত্রভঙ্গ হয়ে যায়। সরকারের যে নোটিশ দিচ্ছে ওই নোটিশ না নেয়, মালিক নোটিশ না দিচ্ছে, নির্দিষ্ট কাজের জন্য ফ্যাক্টরি বন্ধ। না অফিস করতে পারতেছি না, বাসায় থাকতে পারছি না, দেশে যাইতে আছি। আমাদের যে পাওনা দাওয়া আছে, কোম্পানি যদি ফ্যাক্টরি বন্ধ করে দেয় আমাদের পাওনা দাওয়া আমাদের বুঝা দেয়। এদিকে বেতন ভাতা ও চাকরি পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করে এনএক্স ফ্যাশন গার্মেন্টসের কর্মীরা। আমাদের মালিকের ফ্যাক্টরি 2টা, ওই ফ্যাক্টরি চলতেছে, আমাদের এই ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। বন্ধ রাখলে 3 মাসে 13 দিনের স্যালারি দিতে হবে, ঈদের বোনাসও দিতে হবে। করোনার সংক্রমণ ঠেকাতে গত 5 এপ্রিল থেকে কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ। সরকারি ছুটির সাথে সমন্বয় করে তা 25 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের 6%ই চিকিৎসক। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 352 জন চিকিৎসক। তার সাথে আক্রান্ত হয়েছেন সেবিকা ও স্বাস্থ্যকর্মীরাও। এছাড়াও কোয়ারেন্টাইনে আছেন আরও অনেকেই। রোগী বৃদ্ধির সাথে সাথে সম্মুখ যোদ্ধাদের সংখ্যা কমে আসাকে উদ্বেগজনক বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভবিষ্যতে যা প্রভাব পড়বে মূল স্বাস্থ্য ব্যবস্থায় বলেও শঙ্কা তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বিআরবি নামের এই বেসরকারি হাসপাতালে একদিনেই কোভিড-19 আক্রান্ত হয়েছেন 25 জন চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মী। এর আগের সপ্তাহে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে 42 জন চিকিৎসক আক্রান্তের খবর পাওয়া যায়। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য বলছে, সারা দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 352 জন চিকিৎসক। স্বাস্থ্যকর্মী ও সেবিকা আক্রান্তের কোনো সঠিক হিসেব নেই। এর বাইরেও কোয়ারেন্টাইনে আছেন সহস্রাধিক ফ্রন্টলাইনার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগীর ভুল তথ্য দেয়া তো আছেই, চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামের মানসহ প্রশ্ন আছে পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েও। স্বাভাবিকভাবে কোভিড রোগী না হওয়ার কারণে তারা যেভাবে ডিল করেছে, তারা সকলে আক্রান্ত হওয়ার সংখ্যা দেখা দিচ্ছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে, সেটি যথেষ্ট মানসম্মত নয় এবং সুরক্ষার জন্য যথেষ্ট ট্রেনিং দেয়া হয়নি। এভাবে একের পর এক চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফ্রন্টলাইন ফাইটার যেমন চিকিৎসক, নার্সেস অ্যান্ড প্যারামেডিক স্টাফ, অ্যান্সিলারি স্টাফস যাদেরকে আমরা বলছি, তাদেরকে যদি এইভাবে উদ্যোগ করতে হয় এবং এইভাবে যদি হারে আক্রান্ত হতে হয়, তাইলে সবচেয়ে বড় বিপদের জায়গাটা হলো যে আপনার চিকিৎসা ব্যবস্থাটা হয়তো এলোমেলো একটা পরিস্থিতিতে পর্যবসিত হতে পারে। নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত প্রশিক্ষণ সহ মানসম্মত সুরক্ষা সরঞ্জাম প্রদানের দাবি চিকিৎসকদের। আমি এই মুহূর্তে যে হাসপাতালে অবস্থান করছি, সেই হাসপাতালে অন্তত 15 জন চিকিৎসক কোভিড-19 আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এভাবে যদি চিকিৎসকরা কোভিড-19 আক্রান্ত হতেই থাকেন, তবে ফ্রন্টলাইন ব্যাটালিয়নকে যেমন যুদ্ধের ময়দান থেকে তুলে নিয়ে আসতে হবে, সেই সাথে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় তৈরি হতে পারে এক এলোমেলো অবস্থা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। কোভিড-19 চিকিৎসকদের সুরক্ষায় ও যাবতীয় সমস্যা সমাধানে যাত্রা শুরু করেছে কোভিড-19 প্রোটেকশন টিম। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে চিকিৎসকদের এই স্বেচ্ছাসেবী সংগঠন।
সারা দেশে কোভিড-19 রোগীদের চিকিৎসারত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাসস্থান, অর্থ সহযোগিতা সহ নানাবিধ কাজে সহায়তা করবে এই সংগঠন। সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বলেন, দেশে ফ্রন্টলাইন ফাইটারদের নিরাপত্তা ও পারিবারিক সুরক্ষার কথা ভেবেই এই স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করবে। কোয়ারেন্টাইনকালীন সময় চিকিৎসকদের সার্বিক সেবায় ভলান্টিয়ার হিসেবে কাজ করা হবে বলে জানান সংগঠনটির মুখপাত্র। ডাক্তার, নার্স এবং হেলথ কেয়ার ওয়ার্কার, তাদের জন্যই তারা এই উদ্যোগটি গ্রহণ করেছে। তা আমি একজন চিকিৎসক হিসেবে, এটা হাসপাতালের পরিচালক হিসেবে তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। চিকিৎসা সেবায় যারা নিয়োজিত তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার লক্ষ্যেই আমাদের এই যাত্রা। কোভিড-19 ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মিত অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 2013 শয্যার অস্থায়ী হাসপাতালটি আগামী 30 এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শেষ মুহূর্তে চলছে বেড সংযোজন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজ। আর উদ্বোধনী তারিখ নির্ধারণ সহ হাসপাতালে কর্মরতদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছে আইসিসিবি কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সৈয়দ রেহান। দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে গেল 13 এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা রোগীর চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রস্তাবনা অনুযায়ী 5000 শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল করার পরিকল্পনা থাকলেও প্রাথমিক পর্যায়ে 2013 শয্যার চূড়ান্ত প্রস্তুতি নিয়েই আগামী 30 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান দায়িত্বরত প্রকৌশলী। 30 তারিখের মধ্যে আমরা ইন অল রেসপেক্ট আমাদের সব শেষ করার আমাদের পরিকল্পনা আছে। তো এরপরে শেষ হওয়ার পরে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা হস্তান্তর করব। এরপরে ওনারা জনবল নিয়োগ করে এরপরে হসপিটালগুলো চালু করবে। আর সমন্বিত উদ্যোগে আইসিসিবির অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে জানিয়ে আইসিসিবি কর্তৃপক্ষ বলছে সেবার জন্য এখন উন্মুক্ত হওয়ার অপেক্ষায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এটা পরিচালনা করার জন্য যে মডিউল, সেটা তো স্বাস্থ্য অধিদপ্তরের ইস্যু। নির্মাণ কাজ এবং রোগী নেওয়ার মতো যে স্থাপনা, অবস্থান এবং পরিবেশ সবই মোটামুটি শেষ হয়ে গেছে। বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশে চলছে ঘরে থাকার ছুটি, তবুও রাজধানীর রাস্তায় চোখে পড়ার মতো মানুষ ও যানবাহন। বেশি ভিড় রাস্তার পাশের কাঁচাবাজারে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করছেন। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। জরিনার কোলে 4 মাসের শিশু সকাল থেকে সন্তান কোলে নিয়েই রাস্তায় বসে খাবারের আশায়, যদি কিছু মেলে। হঠাৎ 2-4 প্যাকেট খাবার কেউ দিলেও তা দৌড়ে গিয়ে নিতে পারেন না সকিনা বেগম, বারবারই পিছিয়ে পড়েন দৌড়ে। বাচ্চাটা লয়ে রাস্তার মধ্যে পড়ে বইয়া আসছি, খাওয়াও নাই, এই যে বইয়া আসছি। পারি না মা, পারি না, ওই না নিবা ধরি তোমরা কাল করি না, হাসে শাড়ি থাকে। রাজধানীর বিভিন্ন জায়গায় এমন দৃশ্য কিছুদূর পরপরই দেখা যায়। ক্ষুধার জ্বালায় অনেকে রাস্তায় ঘুমিয়ে পড়েন। এই মাসটা গেছে আমি একটা দিন পাইছি, একটা দিন কোন তো চলা মুশকিল, খান নাই ঘরে কিনে কিছু নাই। এদিকে ঢাকার রাস্তায় সাধারণ মানুষের সংখ্যাও চোখে পড়ার মতো। রাস্তার পাশের দোকানপাট আর কাঁচা বাজারের ভিড় সবচেয়ে বেশি। বাসার তো বাইরে না, কেবল বাইরের মাছ নেওয়ার জন্য। বাড়িতে তো আমরা বের হই না, আজকে আমি বোধহয় 10 দিন পর বের হয়েছি। এককালে খুব কম কাস্টমার বাজারে ফাঁকা ছিল, কিন্তু বাজারটা আনতেছে কোনো কাস্টমারই হয় না। এটাকে কাঁচা বাজারগুলোকে মাঠের মধ্যে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনী এসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে সচেতন করছে। এখানে ভাইরাস সংক্রমণের সম্ভাবনাটা অনেক বেশি, এই জন্য আমরা বাজারটাকে আমরা স্ট্রিক্ট ম্যানেজমেন্টের আওতায় এনেছি। বাজারের যেসব কাঁচা বাজারগুলো আছে সেগুলোকে আমরা, আমার এলাকায় 2টো কাঁচা বাজার আছে, 2টো কাঁচা বাজারকেই খোলা আকাশের নিচে নিয়ে এসেছি, যার ফলে দোকানগুলোকে অনেক গ্যাপে গ্যাপে বসানো সম্ভব হয়েছে, দূরত্ব নিয়ে বসানো সম্ভব হয়েছে। এর ফলে অটোমেটিক্যালি লোকজনের মাঝে সামাজিক দূরত্বটা মেনটেন করা সম্ভব হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঢাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে মানুষকে জিজ্ঞাসাবাদ করছে। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম নয়।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট গ্রহণ না করে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। এখানে দিনে 15,000 টেস্টিং হওয়ার কথা, টেস্টিং হচ্ছে 3,000 মাত্র। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব টেস্টিং এর যে সহায়তা করার জন্য এগিয়ে আসছেন, তাকেও সে কাজটি করতে দেওয়া হচ্ছে না। এটা একটা দেশের মানুষের জীবন মরণ সমস্যা, দেশের আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, মানুষ উদ্বিগ্ন আজকে উৎকণ্ঠ আছে। এবং জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কিটটা, এটা তো আজকে জাফরুল্লাহ চৌধুরী নয়, যে যা নিয়ে আসে সবাইকে আজকে সরকারের সমর্থন দেওয়া উচিত। যে সকল পোশাক শিল্প কারখানা এখনো মার্চ মাসের বেতন পরিশোধ করেননি, এমন কারখানার মালিকদের যে কোনো পরিস্থিতিতে বেতন পরিশোধ ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার অনুরোধ করেছেন বিকেএমইএ সংগঠনটির প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। সোমবার এক ভিডিও বার্তায় তিনি কথা বলেছেন। পর্যায়ক্রমে খুললেও এই মুহূর্তে দূর দূরান্ত থেকে শ্রমিক ভাই বোনদেরকে কর্মস্থলে না ফেরার জন্য অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি যেমন ফ্যাক্টরিতে ঢুকার মুখে হাত ধোয়া ব্যবস্থা, ব্লিচিং মিশ্রিত পানিতে জুতা ভিজিয়ে প্রবেশ করা, থার্মাল স্ক্যানার দিয়ে টেম্পারেচার চেক করা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্ম পরিচালনা করা, এই স্বাস্থ্যবিধিগুলি আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা গ্রহণ করেছি। নওগাঁয় গত বছর চরমপন্থী থেকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা 73 জনের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া 36,50,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আজ দুপুরে নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুনুর রশিদ, এনএসআই এর যুগ্ম পরিচালক জহির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক সহ আরো অনেকে। 2019 সালের 9 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে উত্তরাঞ্চলের 512 জন চরমপন্থী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জীবিত আছেন এবং ভালো আছেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। কিমের মৃত্যুর গুজবে সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যম যখন সরগরম, তখন সোমবার এমন খবর দিলেন সিউলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুন চুং ইন। এই কূটনীতিক আরও জানান, গত 13 এপ্রিল থেকে উন উত্তর কোরিয়ার ইয়োনসান এলাকায় অবস্থান করছেন। এদিকে বিষয়টি নিয়ে বরাবরের মতোই চুপ উত্তর কোরিয়া, তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সচরাচর দেশটির খবর দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হংকংয়ের একটি স্যাটেলাইট টেলিভিশন কিমের মৃত্যুর খবর প্রকাশ করলেও উত্তর কোরিয়া থেকে তা নিশ্চিত করা হয়নি। এবার খেলার খবর। বিশ্বে করোনার প্রভাবে অন্যতম বড় ধাক্কাটা লেগেছে ইতালিতে। সে কারণে মার্চ থেকেই দেশটিতে বন্ধ সব ধরনের খেলাধুলা। কবে আবারও মাঠে ফিরতে পারবেন অ্যাথলেটরা সে বিষয়ে এতদিন ছিল ধোঁয়াশা। তবে 1.5 মাসের বেশি অতিবাহিত হবার পর এবার দেশটির ক্রীড়াঙ্গনকে আবারও সচল করার পথে হাঁটছে এই দেশটি। তবে ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে জানিয়েছেন, আগামী 4 মে থেকে ক্রীড়া সংশ্লিষ্ট সব কার্যক্রম চালু করবেন তারা। সেক্ষেত্রে বলা যায় বন্ধ থাকা সিরিয়া লিগ চালু হওয়ার পথে। সেক্ষেত্রে মে মাসের 18 তারিখ থেকে আবারও লিগের খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করার দায়ে 3 বছরের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান ওমর আকমল। আজ এক টুইট বার্তায় শাস্তির এই ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আইসিসির দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি থেকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ ছিলেন ওমর আকমল। এক সাক্ষাৎকারে আকমল জানিয়েছিলেন, একটি ম্যাচে ২টি বল ছেড়ে দেওয়ার জন্য তিনি বাজিকরদের কাছ থেকে $2 লাখ প্রস্তাব পান। এছাড়া ভারতের বিপক্ষে একটি ম্যাচ ছেড়ে দেওয়ার জন্যও তার কাছে প্রস্তাব আসে। এখানেই শেষ নয়, 2015 আইসিসি বিশ্বকাপেও ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। মূলত বাজিকরদের এসব প্রস্তাব সময়মতো অ্যান্টি কারাপশন ইউনিটের কাছে না জানানোয় বড় শাস্তির মুখোমুখি হলেন পাকিস্তানি এই ক্রিকেটার। আইসিসির অ্যান্টি কারাপশন কোড অনুযায়ী সর্বনিম্ন শাস্তি 5 বছর হলেও অভিযোগের বিপক্ষে আইনি লড়াই না চালানোয় শাস্তির মেয়াদ কিছুটা কম হয়েছে আকমলের। আর এর মধ্য দিয়ে শেষ করব নিউজ 24 রাতের সংবাদ।